আমরা আগের ভিডিওতে পরমাণু গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে পরমাণুবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিজ্ঞানীরা পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন, আর এই মতবাদকে বলা হয় পরমাণুবাদ। প্রথম পরমাণু সম্পর্কে মতবাদ দিয়েছেন স্যার জন ডাল্টন। 1803 সালে ইংরেজ পদার্থ ও রসায়ন বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে একাধিক তত্ত্ব প্রকাশ করেন, যা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। তার প্রদত্ত পরমাণুবাদের মোট 5টি স্বীকার্য রয়েছে। এই স্বীকার্য 5টি হল: পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলোর নাম পরমাণু। একই পদার্থের পরমাণুসমূহের আকার, ভর ও অন্যান্য বৈশিষ্ট্য একই রকম হয়। ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুসমূহের আকার, ভর এবং অন্যান্য বৈশিষ্ট্য ভিন্ন রকম হয়। পরমাণুসমূহ বিভাজিত, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। সরল পূর্ণ সংখ্যক অনুপাতে বিভিন্ন পদার্থের পরমাণু সংযুক্ত হয়ে রাসায়নিক যৌগ সৃষ্টি করে। রাসায়নিক বিক্রিয়াসমূহে পরমাণু সংযোজিত, বিভাজিত বা পুনঃ বিন্যাসিত হয়। 18 শতকের মধ্যভাগ পর্যন্ত ডাল্টনের স্বীকার্যকে বিজ্ঞানীরা মেনে নিয়েছিল, কারণ স্বীকার্যসমূহ অস্বীকার করার মতন যথেষ্ট তথ্য তাদের কাছে ছিল না। 1997 সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এর ফলে ডাল্টনের তৃতীয় স্বীকার্যের অংশবিশেষ, অর্থাৎ পরমাণু বিভাজিত হতে পারে না, এই তত্ত্বটি ভুল প্রমাণিত হয়। থমসন পরমাণু মডেল। 1898 সালে বিজ্ঞানী জে থমসন এই মডেল প্রস্তাব করেন। এই মডেল অনুসারে পুডিংয়ের ভিতরে কিশমিশ যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, পরমাণু ঠিক তেমনই নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত ধনাত্মক আদানের মাধ্যমে ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে আছে। আরও সহজভাবে ব্যাখ্যা করার জন্য তিনি একটি তরমুজকে বিবেচনায় আনলেন। তিনি বলেন, একটি তরমুজের জলীয় অংশ তথা লাল অংশটি হল ধনাত্মক চার্জবাহী এবং তরমুজের বিচিগুলো ঋণাত্মক চার্জবাহী কণিকা। আর এটি ছিল প্রথম উপস্থাপিত পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। 1909 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড এবং তার 2 সহকর্মী থমসন পরমাণু মডেল প্রমাণের লক্ষ্যে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষালব্ধ ফলাফল থেকে 1911 সালে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর একটি কেন্দ্র আছে, ওই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী কণিকা ও নিরপেক্ষ কণিকা এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রন বর্ষণ ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভর পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণু নিউক্লিয়াসের যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের আদান একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে আদান শূন্য। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং ওই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেই রকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন, বলেন এই মডেলটি নিউক্লিয়াস মডেলও বলা হয়, এবং এই মডেলই পরমাণু সম্পর্কিত যুক্তিযুক্ত পরিষ্কার ধারণা পাওয়া যায়। নিলস বুরের পরমাণুবাদ। 1913 সালে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বুর তার পরমাণু মডেলের জন্য 2টি প্রস্তাব রাখেন, যা বুরের স্বীকার্য নামে পরিচিত: স্থায়ী অবস্থায় স্বীকার্য, কম্পাঙ্ক স্বীকার্য। তিনি বলেন যে নিউক্লিয়াসের চারপাশে কয়েকটি অনুমোদিত পথে ইলেকট্রন ঘুরছে, এবং তিনি সর্বপ্রথম বর্ণালী সম্পর্কে ধারণা দেন। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। কোনো পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের অন্তর্ভুক্ত নির্দিষ্ট উপশক্তি স্তরে বিভিন্ন অরবিটালে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। ইলেকট্রনের এই সজ্জাকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি, আফবাউ নীতি ও হুন্ডের নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায়। পলির বর্জন নীতি। একটি পরমাণুতে 2টি ইলেকট্রন, সাধারণত 2টি ফার্মিয়নের 4টি কোয়ান্টাম সংখ্যা মান কখনো এক হতে পারে না। অন্ততপক্ষে একটির মান 2টি ইলেকট্রনের বেলায় ভিন্ন হতে হয়। আফবাউ নীতি। পরমাণুতে ইলেকট্রনসমূহ বিভিন্ন শক্তি স্তর দখলের সময় প্রথম সবচেয়ে কম শক্তি স্তরের অবস্থান গ্রহণ করবে। নিম্ন শক্তি স্তর পূর্ণ হওয়ার পর পরবর্তীতে অপেক্ষাকৃত উচ্চ শক্তি সম্পন্ন স্তরে গমন করবে। কোন স্তরে শক্তির মান নির্ভর করবে n+1 এর উপাদানের উপর। এখানে n হলো কক্ষপথ নম্বর এবং 1 হলো অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যা। হুন্ডের নীতি। সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের সময় সবসময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং এ অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে।